আসসালামু আলাইকুম সবাইকে। নাইম সেলুলার্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি নাইম আছি আপনাদের সাথে। বরাবরের মতো আজকেও আমরা শিখতে যাচ্ছি পদার্থবিজ্ঞানের আরো একটা অন্যতম গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং সবচাইতে সহজ, সবচাইতে মজাদার এবং আমার ফেভারিট একটা চ্যাপ্টার আলোর প্রতিফলন। চ্যাপ্টারটা খুবই সহজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। প্রত্যেকটা বোর্ড পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল এসেই থাকে। তুমি যদি এই চ্যাপ্টারটা একটু মনোযোগ সহকারে পড়ো তাহলে খুব সহজেই তুমি একটা প্রশ্ন এটা থেকে আনসার করতে পারবে। কারণ হচ্ছে গিয়ে আমরা দেখতে পাই যে অন্যান্য যে চ্যাপ্টার গুলো আছে সেই চ্যাপ্টার গুলোর মধ্যে আমাদের গ এবং গহ নম্বর প্রশ্ন আনসার করতে গেলে অনেক টাইপের অঙ্ক, অনেক টাইপের প্রশ্ন সলভ করতে হয়, কিন্তু এই চ্যাপ্টারের ক্ষেত্রে সেটা কিছুটা ভিন্নতা রয়েছে এবং খুবই সহজ। তুমি যদি গ নম্বর প্রশ্নের জন্য মাত্র একটা যদি অঙ্ক পারো সেক্ষেত্রে হচ্ছে কি তোমার গ নম্বরটা তুমি খুব সহজেই কমন পেয়ে যাবে। পাশাপাশি গহ নম্বরের ক্ষেত্রে হচ্ছে তুমি যদি মাত্র একটা চিত্র যদি তুমি ভালোভাবে বুঝো তাহলে তুমি চারটা চিত্র পারবে। আর এই চারটা চিত্র যদি তুমি ভালোভাবে পারো তাহলে তোমাদের যত গহ নম্বর প্রশ্ন আছে সবগুলোই তুমি কমন পেয়ে যাচ্ছ। তাহলে আমরা বুঝতে পারলাম যে মাত্র একটা গাণিতিক সমস্যা এবং যদি একটা চিত্র আমরা ভালোভাবে শিখতে পারি তাহলে হচ্ছে কি আমাদের গ এবং গহ নম্বর কভার হয়ে যাচ্ছে। তাহলে বুঝতেই পারছো এই চ্যাপ্টারটা তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসের মাধ্যমে আমরা এই চ্যাপ্টারের যত বেসিক এবং যত থিওরিটিক্যাল বিষয় আছে সকল কিছু নিয়ে খুব সহজে আলোচনা করার চেষ্টা করব। আমি তোমাদেরকে এতটুকু আশ্বাস দিতে পারি, এই ক্লাসটা যদি তুমি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো তাহলে তোমার এই চ্যাপ্টার নিয়ে আর কোনো সমস্যা দেখা দিবে না এবং পাশাপাশি তোমার কাছেও এই চ্যাপ্টারটা ফেভারিট চ্যাপ্টার হয়ে উঠবে ইনশাআল্লাহ। তাহলে আমরা ক্লাসটা শুরু করতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। যেহেতু চ্যাপ্টারের নাম আলোর প্রতিফলন তাহলে সবার আগে আমরা আলো জিনিসটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আলো জিনিসটা আসলে কি? না কোনো বান্ধবীর নাম না, আলো জিনিসটা আমরা সবাই চিনি। সূর্যের আলো, লাইটের আলো, বিভিন্ন ধরনের আলো, এগুলি হচ্ছে আলো। আর আমরা সবাই জানি আলো এক প্রকার শক্তি। এখন আমরা দেখবো যে পদার্থবিজ্ঞান আমাদের কাছে আলোটাকে কিভাবে আরো সহজে উপস্থাপন করেছে এবং আলোর যে বৈশিষ্ট্যগুলো সেগুলো সম্বন্ধে আমরা জানবো। তাহলে আলো বিষয়টা নিয়ে আমাদের আরো সুস্পষ্ট ধারণা তৈরি হবে আসলে। তাহলে সবার আগে যদি আমি আলোর ডেফিনিশনটা বলি তাহলে এইরকম যে আলো এক প্রকার শক্তি এবং আমাদের চোখে প্রবেশ করে দেখার অনুভূতি জাগায়। ঠিক আছে? তাহলে আলো এক প্রকার শক্তি আমরা সবাই জানি, আর দেখার অনুভূতি জায়গায় আমরা সকলে জানি আলো ব্যতীত কোনো বস্তুকে আমরা দেখতে পারি না। সেই কারণটা আসলে কি? সেই কারণটা আমরা যখন আলোর প্রতিফলন করব তখন আরো খুব সহজভাবে আমরা ক্লিয়ার হয়ে যাব। এখন আমরা আলো সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। আলোর কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো যদি আমরা ভালোভাবে বুঝে ফেলি তাহলে আলো জিনিসটা সম্বন্ধে আমাদের ধারণা আরো স্বচ্ছ এবং আরো সহজ হয়ে উঠবে। তাহলে আলোর প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে আলো স্বচ্ছ সমসত্ব মাধ্যমে সরল পথে চলে। স্বচ্ছ জিনিসটা আসলে কি? স্বচ্ছ হচ্ছে কি পরিষ্কার, সমসত্ব মাধ্যম বলতে বোঝাচ্ছে যে মাধ্যমে সকল স্থানের ঘনত্ব সমান। এই রকম মাধ্যমে আলো সরল পথে চলে, অর্থাৎ সোজা মাধ্যমে চলে। তার যে গতির দিক আছে সেটা বেঁকে যায় না বা একই রকম থাকে, সোজা পথে চলে। ঠিক আছে? তারপর হচ্ছে কি তোমার কোনো নির্দিষ্ট মাধ্যমে আলোর বেগ নির্দিষ্ট, যে কোনো মাধ্যমে আলোর বেগ নির্দিষ্ট করা থাকে। ঠিক আছে? যেমন ধরো শূন্য মাধ্যমে আলোর বেগ হচ্ছে তোমার 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তারপর হচ্ছে কি তোমার তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে আলোর প্রতিফলন, প্রতিসরণ, অপবর্তন, সংবর্তন, ব্যতিচার ঘটে। প্রতিফলন জিনিসটা আমরা একটু পর করব, প্রতিসরণ এটা আমরা পরের চ্যাপ্টারে পড়বো। আর অপবর্তন, সংবর্তন, ব্যতিচার জিনিসটা নিয়ে যদি আমি একটু সামারি আকারে কথা বলি সেক্ষেত্রে হচ্ছে কি অপবর্তন জিনিসটা হচ্ছে আলো যখন কোনো সূক্ষ্ম ধার ঘেঁষে পড়ে এবং তার বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের কারণে যে বিভিন্ন কোণে এসে পড়ে সেটাই হচ্ছে আসলে অপবর্তন। যেমন হচ্ছে কি তোমার এই যে মাকড়সার জাল, মাকড়সার জালের মধ্যে যখন আলোটা এসে পড়ে তখন কিন্তু একটা চিকচিকে ভাব দেখা যায়, তার তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে বিভিন্ন কোণে বেঁকে যায়, এটাই হচ্ছে আসলে অপবর্তন। সমবর্তন জিনিসটা আসলে কি? সমবর্তন জিনিসটা হচ্ছে আলোক রশ্মি যখন বিভিন্ন মাধ্যমে এসে পড়ে তখন দেখা যায় যে আলোক রশ্মিগুলো বিভিন্ন তলে আপতিত হয়। এই তলটাকে যদি তুমি একটা তলের মধ্যে নিয়ে আসতে পারো সেটাই হচ্ছে তোমার আসলে কি সমবর্তন। তারপর হচ্ছে কি তোমার ব্যতিচার। ব্যতিচার খুবই গুরুত্বপূর্ণ, এইটা দিয়ে ইন্টারমিডিয়েটে পুরো একটা চ্যাপ্টার আছে ব্যতিচার সম্বন্ধে। ঠিক আছে? তাহলে ব্যতিচার সম্বন্ধে আমরা এত বিস্তারিত আলোচনা যাব না, আমরা খুব সহজে একটা জিনিস বুঝিয়ে দিব যে ধরো এটা হচ্ছে দেয়াল। ঠিক আছে? এই জায়গায় তুমি দুইটা বাল্ব স্থাপন করলে, এই জায়গায় আরেকটা বাল্ব স্থাপন করলে, ঠিক আছে? তাহলে এই বাল্বের বেশি আলোটা এই জায়গায় এসে পড়বে এবং বাকি সাইডে অল্প আলোর মাধ্যমে আলোকিত হবে। এই বাল্বের বেশি আলোটা এই জায়গায় এসে পড়বে এবং বাকি সাইডে আলোগুলা অল্প আকারে পড়বে। তাহলে দেখো তো এই স্থানে কি দুইটা বাল্বেরই আলো পড়তেছে না? তাহলে এই জায়গাটা অবশ্যই বেশি উজ্জ্বল দেখাবে আর এই জায়গাটা কিছু কম উজ্জ্বল দেখাবে। তাহলে দেখা যাচ্ছে যে আসলে এই যে উজ্জ্বল অনুজ্জ্বলের যে বিষয়টা হচ্ছে এইটাই হচ্ছে তোমার আসলে ব্যতিচার। তাহলে আশা করি ব্যতিচার জিনিসটা বুঝতে পেরেছো। তারপরের বৈশিষ্ট্য হচ্ছে আলো এক প্রকার তাড়িত চৌম্বক তরঙ্গ। এখন তাড়িত চৌম্বক তরঙ্গ জিনিসটা আসলে কি?
যে তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয় না তাকে তাড়িত চৌম্বক তরঙ্গ বলে, এবং যে তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয় তাকে যান্ত্রিক তরঙ্গ বলে। ঠিক আছে, তাহলে দেখো আলোর যে তাড়িত চৌম্বক তরঙ্গ এটার প্রমাণ কি? দেখো আমাদের পৃথিবী যদি এইটা হয়, আমরা জানি আমাদের ভূপৃষ্ঠ থেকে প্রায় 160 কিলোমিটার পর্যন্ত খুব ভালো মানের বায়ু আছে, এবং বাকি 1000 কিলোমিটার পর্যন্ত, মানে মোট 1000 কিলোমিটার পর্যন্ত তোমার খুব অল্প পরিমাণে বায়ু আছে। ঠিক আছে, কিন্তু সূর্য কিন্তু আমাদের পৃথিবী থেকে প্রায় 15 কোটি কিলোমিটার দূরে। তাহলে এত দূরত্ব যে আলোটা অতিক্রম করতেছে, সেক্ষেত্রে কি কোনো মাধ্যমের প্রয়োজন হচ্ছে? অবশ্যই হচ্ছে না, যার কারণে আলোটা হচ্ছে তাড়িত চৌম্বক তরঙ্গ। তারপরে বৈশিষ্ট্যটা হচ্ছে আলো এক প্রকার শক্তি, আমরা সবাই জানি। তাহলে আশা করি আলো জিনিসটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা শিখবো আলোর প্রতিফলন। আচ্ছা, প্রতিফলন জিনিসটা আসলে কি? প্রতিফলন জিনিসটা হচ্ছে, ধরো তুমি একটা বলকে নিয়ে এভাবে দেয়ালে মারলে, ঠিক আছে, তারপর কি হবে? এই যে বলটা দেয়ালের মধ্যে বাধাপ্রাপ্ত হয়ে আবার পূর্বের মাধ্যমে অর্থাৎ বায়ু মাধ্যমে ফিরে আসবে না, এই যে বিষয়টা, এটি হচ্ছে তোমার প্রতিফলন। তাহলে আলোর প্রতিফলন জিনিসটা আসলে কি? আলোর প্রতিফলন জিনিসটা হচ্ছে, ধরো তুমি তোমার রুমের ড্রেসিং টেবিলের মধ্যে টর্চ লাইট দিয়ে আলো ফেললে, ড্রেসিং টেবিলের আয়না, দেখা যাবে সেই লাইটের যে আলোটা আয়নার মধ্যে পড়ে আবার কিছু পরিমাণ আলো আবার পূর্বের মাধ্যমে অর্থাৎ বায়ু মাধ্যমে ফিরে আসতেছে। এই যে বিষয়টা, এটাই হচ্ছে আলোর প্রতিফলন। তাহলে আমরা যদি আলোর প্রতিফলনের সংজ্ঞা বা ডেফিনিশনটা যদি খুব ভালোভাবে পড়ে ফেলি বা বুঝে ফেলি, সেক্ষেত্রে আমরা আরো সহজে বুঝতে পারবো। তাহলে দেখো আলোর প্রতিফলনের সংজ্ঞাটা আসলে কি? আলোর প্রতিফলনের সংজ্ঞাটা হচ্ছে, আলো প্রথম মাধ্যম হতে দ্বিতীয় মাধ্যমে যাবার সময় খানিকটা আলো আবার প্রথম মাধ্যমে ফিরে আসে, তখন তাকে আলোর প্রতিফলন বলে। এই যে বিষয়টা যে বুঝালাম, ড্রেসিং টেবিলের আয়নাটা কি কঠিন মাধ্যম, কঠিন মাধ্যমে যাওয়ার পর খানিকটা আলো কি হয়, আবার প্রথম মাধ্যম অর্থাৎ বায়ু মাধ্যমে ফিরে আসতেছে না, এই যে বিষয়টা, এটাই হচ্ছে তোমার আলোর প্রতিফলন। আমরা সকলেই জানি কোনো বস্তুরই কিন্তু নিজস্ব আলো নেই, এবং আমরা এটাও জানি যে আলো ব্যতীত কোনো বস্তুকে আমরা দেখতে পারি না। তাহলে ঘটনাটা কিভাবে ঘটে? ঘটনাটা ঘটে হচ্ছে কি তোমার আলোর প্রতিফলনের মাধ্যমে। যখন একটা বস্তু এখানে তুমি রাখবে, তখন যদি এই জায়গার মধ্যে আলো থাকে, সেই আলোটা এসে বস্তুটার উপরে পড়ে এবং প্রতিফলিত হওয়ার মাধ্যমে আমার চোখের মধ্যে প্রবেশ করে, সেক্ষেত্রে কি আমরা বস্তুকে দেখতে পাই। অন্যথায় কিন্তু আমরা কি করতে পারি না, কোনো বস্তুকে দেখতে পারি না। যেমন আমরা অন্ধকারে কোনো বস্তুকেই দেখতে পাই না, কারণ হচ্ছে কি সেখানে আলো থাকে না, এবং আলো না থাকার কারণে বস্তুটার উপরে কি আলো পড়তেছে না, না পড়ার কারণে তোমার বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে আমার চোখে প্রবেশ করছে না। এই কারণে হচ্ছে কি আমরা বস্তুকে দেখতে পাই না। তার মানে আমরা কোনো বস্তুকে দেখতে পাই আলোর প্রতিফলনের মাধ্যমে। ঠিক আছে, এখন হচ্ছে কি আমরা বিভিন্ন রঙের বস্তুকে দেখতে পাই, কাউকে সাদা, কাউকে কালো, কাউকে নীল, কাউকে হলুদ। এই যে বিষয়টা বা এই যে কারণটা, এই কারণটা কি? এই কারণটা আমরা এখন খুব ভালোভাবে বুঝতে পারবো। এই কারণটার পিছনেও কিন্তু প্রতিফলনেরই প্রভাব রয়েছে। ঠিক আছে, দেখো আমরা যদি একটু নোটটার দিকে দেখি, বস্তু যে রঙের সে শুধুমাত্র সেই রঙের আলো প্রতিফলিত করে আর বাকি সকল রং শোষণ করে। আমরা জানি স্বাভাবিক আলোতে সকল রঙেরই কিন্তু আলো আছে। এখন বস্তুটা ধরো নীল, তুমি কেন নীল দেখতে পাচ্ছ? বস্তুটা তুমি নীল দেখতে পাচ্ছ এই কারণে যে বস্তুটা শুধুমাত্র নীল রঙের আলোটাকে প্রতিফলিত করছে, আর অন্যান্য যে রংগুলো আছে সকল রং সে শোষণ করে নিচ্ছে, যার কারণে আমরা তাকে নীল দেখতে পাই। তারপর হচ্ছে যদি লাল রঙের কোনো বস্তু দেখা, সেক্ষেত্রে একই ঘটনা, সে শুধুমাত্র লাল রংটাকে প্রতিফলিত করে আর অন্যান্য যে রংগুলো আছে সেগুলোকে শোষণ করে। তার মানে আমরা বুঝতে পারলাম কোনো বস্তুকে আমরা নীল, লাল যে রঙেরই দেখি না কেন, এটার পিছনের কারণটা হচ্ছে আলোর প্রতিফলন। অর্থাৎ সে যেই রঙের আলোটা প্রতিফলিত করে তাকে আমরা সেই রঙের দেখতে পাই, আর অন্যান্য সকল রং সে কি করে, শোষণ করে ফেলে। আবার অনেক সময় আমরা দেখতে পাই যে কোনো একটা বস্তুকে সাদা বা কালো দেখতে পাই, এটার কারণ কি? সাদা রঙের ক্ষেত্রে হচ্ছে কি তোমার সাদা, আমরা যে বস্তুটাকে দেখতে পাই সেটা সকল রঙের আলোকে সে প্রতিফলিত করে দেয়, অর্থাৎ কোনো আলো সে কি করে না, কোনো রঙের আলোই সে শোষণ করে না, সকল রঙের আলো সে প্রতিফলিত করে দেয়। এবং পাশাপাশি আরেকটা হচ্ছে কি কালো রং। কালো রংটাকে আমরা কেন কালো দেখতে পাই? তার সকল রংটাকে সে শোষণ করে ফেলে, সে কোনো রঙের আলো প্রতিফলন করে না, বিধায় তাকে কালো দেখা। তাহলে আমরা এই যে তিনটা পয়েন্ট পেলাম। প্রথম পয়েন্ট হচ্ছে বস্তু যে রঙের শুধুমাত্র সেই রঙের আলোটাই প্রতিফলিত করে, বিধায় আমি তাকে ওই রঙের দেখতে পাই, বাকি সকল রং সে শোষণ করে ফেলে। ঠিক আছে, তারপর হচ্ছে কি তোমার আমরা যে সাদা রঙের যে বস্তুগুলো দেখতে পাই সেগুলো আসলে কি করে, সকল রঙের আলো প্রতিফলিত করে দেয়, বিধায় তাকে আমরা সাদা দেখতে পাই। পাশাপাশি লাস্ট পয়েন্ট হচ্ছে কালো রঙের বস্তুটা সকল আলো শোষণ করে নেয়, বিধায় তাকে কালো দেখা যায়, কোনো রঙের আলো এসে প্রতিফলিত করে না। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে বিভিন্ন বস্তুকে বিভিন্ন রঙে দেখার আসলে প্রধান যে কারণটা সেটা তোমরা বুঝতে পেরেছো। তারপর হচ্ছে কি তোমার প্রতিফলন কত প্রকার? প্রতিফলন হচ্ছে কি তোমার দুই প্রকার। প্রথমটা হচ্ছে গিয়ে সুষম প্রতিফলন অথবা নিয়মিত প্রতিফলন। তারপর হচ্ছে কি তোমার অসুষম বা
ব্যাপ্ত প্রতিফলন। ঠিক আছে, তাহলে সুষম প্রতিফলন বা নিয়মিত প্রতিফলনের সংজ্ঞাটা আসলে কি? সংজ্ঞাটা হচ্ছে যদি একগুচ্ছ সমান্তরাল আরক রশ্মি কোনো মসৃণ তলে আপতিত হয়ে প্রতিফলনের পর সমান্তরাল বা অভিসারী বা অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয় তখন তাকে সুষম প্রতিফলন বলে। আমি যদি চিত্রের মাধ্যমে যদি বলি, ধরো এটা একটা মসৃণ তল, এই জায়গায় এসে সমান্তরাল রশ্মিগুলো এখানে এসে পড়েছে, এগুলো কি হবে? এগুলো হচ্ছে তোমার এইভাবে সমান্তরালে কি হবে? আবার প্রতিফলিত হয়ে ফিরে যাবে। এবং হচ্ছে কি অপসারী, অভিসারী, এগুলো আমরা একটু পর যখন গোলীয় দর্পণ পড়বো তখন তোমাদের কাছে আরো সহজ হয়ে যাবে। অভিসারী হচ্ছে কি তোমার অবতল দর্পণের ক্ষেত্রে যে বিষয়টা ঘটে, এবং অপসারী হচ্ছে কি উত্তল দর্পণের ক্ষেত্রে যে বিষয়টা ঘটে। এইটা আমরা একটু পর বুঝবো, ঠিক আছে? এখন হচ্ছে গিয়ে তারপরে অসম বা ব্যাপ্ত প্রতিফলন জিনিসটা আসলে কি? যদি একগুচ্ছ সমান্তরাল আরক রশ্মি কোনো অমসৃণ তলে আপতিত হয়ে প্রতিফলনের পর আর সমান্তরাল, অভিসারী বা অপসারী রশ্মিগুচ্ছে পরিণত না হয় তখন তাকে অসুষম বা ব্যাপ্ত প্রতিফলন বলে। ধরো এই তলটা হচ্ছে গিয়ে তোমার একটা অমসৃণ তল, ঠিক আছে? অমসৃণ তল এই জায়গায় এসে যখন পড়বে দেখা যাবে যে একটা এদিকে যাবে, আবার যখন এই জায়গায় পড়বে এটা এদিকে যাবে, একটা এদিকে যাবে, ঠিক না? এরকম অবস্থাটা হবে। এই যে বিষয়টা, এটা হচ্ছে তোমার অসুষম প্রতিফলন। তারপর হচ্ছে কি তোমার প্রতিফলনের সূত্র। ধরো তুমি একটা এইদিকে রশ্মি একটা আপতিত করলে, তাহলে এটা কি বলা হয়? আপতিত রশ্মি। আপতিত হওয়ার পর কি হবে? এটা প্রতিফলিত হয়ে এদিকে ফিরে যাবে না, তাহলে এটা কি? তা প্রতিফলিত রশ্মি। এবং তুমি যদি এই জায়গায় একটা লম্ব কল্পনা করো, তখন এই যে কোণটা উৎপন্ন হয়েছে এবং এই যে কোণটা উৎপন্ন হয়েছে, এটাকে বলা হয় আপাতন কোণ, এটাকে বলা হয় প্রতিফলিত বা প্রতিফলন কোণ। এবং এই কোণ এবং এই কোণ সর্বদা সমান, এটি হচ্ছে তোমার প্রতিফলনের সূত্র। তাহলে যদি আমি তোমাকে প্রশ্ন করি, এইটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা কত ডিগ্রি? এইটা অবশ্যই তোমার 60 ডিগ্রি। কারণ কি? আমরা জানি এই কোণ আর এই কোণ সমান, ঠিক না? তাহলে এইটা 30 ডিগ্রি হলে এটাও তোমার 30 ডিগ্রি। তাহলে এই যে দেখো, এটা কি লম্ব না, অর্থাৎ 90 ডিগ্রি না এটা? তাহলে এইটা 30 ডিগ্রি হলে এটা 60 ডিগ্রি। তাহলে আশা করি প্রতিফলন জিনিসটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা শিখবো দর্পণ। দর্পণ জিনিসটা আসলে কি? যে পৃষ্ঠের মধ্যে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বলা হয়। এখন কথা হচ্ছে গিয়ে, কোন পৃষ্ঠের মধ্যে আলো নিয়মিত প্রতিফলন ঘটবে? যে পৃষ্ঠটা মসৃণ হবে সেই পৃষ্ঠের মধ্যে আলো নিয়মিত প্রতিফলন ঘটবে। এবং আরো একটা জিনিস মনে রাখবে, যে পৃষ্ঠটা যত বেশি মসৃণ হবে সেই পৃষ্ঠের মধ্যে তত বেশি আলোর নিয়মিত প্রতিফলন ঘটবে এবং সেই পৃষ্ঠটা দেখতে তত বেশি উজ্জ্বল হবে, ঠিক আছে? আমি যদি তোমাদেরকে খুব সহজ এবং সুন্দর একটা উদাহরণ দেই, সেক্ষেত্রে তোমরা বিষয়টা আরো খুব ভালোভাবে বুঝতে পারবে। যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে, অর্থাৎ নায়ক নায়িকা যারা আছে, তাদেরকে কিন্তু বাস্তবিক জীবনের চাইতে অনেক বেশি উজ্জ্বল এবং ফর্সা মনে হয়। কারণ কি? কারণ হচ্ছে গিয়ে তারা মেকআপ ইউজ করে। এখন মেকআপ ইউজের ফলে তাদেরকে উজ্জ্বল কেন দেখায়? আমরা সকলে জানি যে আমাদের মুখের মধ্যে ছোট ছোট গর্ত আছে। এই গর্তগুলা এই মেকআপ বা পল্লবের মাধ্যমে ফিল আপ করে হয়ে যায়, এবং ফিল আপের মাধ্যমে আমার ত্বকটা মসৃণ হয়ে যায়। এবং ত্বকটা যত বেশি মসৃণ হবে আমরা জানি তত বেশি নিয়মিত প্রতিফলন হবে এবং তত বেশি উজ্জ্বল দেখা যাবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমি যদি তোমাদেরকে এখন একটা প্রশ্ন করি যে বলো তো, পৃথিবীতে প্রথম দর্পণ কোনটি? প্রথম দর্পণটা হচ্ছে পানি। এবং প্রথম বাণিজ্যিক দর্পণ কোনটি? বাণিজ্যিক বলতে যেটা অর্থের মাধ্যমে কেনা যেত, ঠিক আছে? তাহলে সেটা হচ্ছে কি তোমার তুরস্কের একটা বিশেষ ধরনের কালো পাথর, এটাই হচ্ছে তোমার প্রথম বাণিজ্যিক দর্পণ। এখন হচ্ছে গিয়ে দর্পণ আসলে কত প্রকার? দর্পণ হচ্ছে কি তোমার দুই প্রকার, একটা হচ্ছে কি তোমার সমতল আর একটা হচ্ছে গোলীয় দর্পণ, ঠিক আছে? সমতল দর্পণের কোনো ভাগ নেই। সমতল দর্পণ কোনগুলো? সমতল দর্পণ হচ্ছে আমাদের যে মোবাইলের যে গ্লাস স্ক্রিন আছে সেটাই সমতল দর্পণ। এবং তোমার যে ড্রেসিং টেবিলের যে আয়নার কথা বললাম সেটাও কিন্তু সমতল দর্পণ। অর্থাৎ এটার এক পাশে পারা লাগানো থাকে এবং অপর প্রান্ত কি হয়? প্রতিফলক রূপে কাজ করে। এটি হচ্ছে তোমার সমতল দর্পণ। তারপর হচ্ছে তোমার গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ জিনিসটা আসলে কি? ধরো তুমি একটা গোলক নিলে, হ্যাঁ, এই গোলকটা থেকে এই অংশটা কেটে নিলে, এই যে এই অংশটা, ধরো এই অংশ আর এই অংশটা, ঠিক আছে? এখন তোমার কাছে মনে হলো যে আমি এটা দিয়ে অবতল দর্পণ বানাবো অথবা উত্তল দর্পণ বানাবো। সেক্ষেত্রে কি করতে হবে? অবতল দর্পণ মানে অবতল পৃষ্ঠে তুমি তোমার মুখ দেখতে চাচ্ছ, অর্থাৎ অবতল দর্পণটা কি হবে? প্রতিফলক রূপে কাজ করবে। সেক্ষেত্রে তোমার কি করতে হবে? সেক্ষেত্রে তোমার উত্তল পৃষ্ঠে পারা লাগাতে হবে, অর্থাৎ সিলভারিং করতে হবে, এবং অবতল পৃষ্ঠ প্রতিফলক রূপে কাজ করবে। অর্থাৎ আমি যে সংজ্ঞাটা এইভাবে বলি যে, যে গোলীয় দর্পণের উত্তল পৃষ্ঠে পারা লাগানো থাকে এবং অবতল পৃষ্ঠ প্রতিফলক রূপে কাজ করে তাকেই তোমার অবতল বা অভিসারী দর্পণ বলা হয়। একইভাবে উত্তল দর্পণের ক্ষেত্রে বিষয়টা কি? উত্তল দর্পণের ক্ষেত্রেও তোমার যে গোলীয় দর্পণের অবতল পৃষ্ঠে পারা লাগানো থাকে এবং উত্তল পৃষ্ঠ প্রতিফলক রূপে কাজ করে তাকেই তোমার উত্তল দর্পণ বা
অপসারী দর্পণ বলা হয়। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর হচ্ছে কি আমরা বিভিন্ন ধরনের গোলীয় দর্পণের যে সংজ্ঞাগুলো আছে সেগুলো শিখবো। আমরা কি করি, আমরা সব সময় কি করি, যে সংজ্ঞাগুলো আমরা মুখস্থ করি, অনেক সময় আমরা মুখস্থ করার ভয়ে আমরা পড়তেই বসি না। সংজ্ঞাগুলো কিন্তু মুখস্থ করার বিষয় না, আসলে আমরা যদি খুব বুঝে বুঝে পড়ি তাহলে আমরা খুব সহজেই আমরা এই বিষয়গুলো মাথায় রাখতে পারবো এবং কখনোই ভুলবো না। দেখো, বক্রতার কেন্দ্র জিনিসটা আসলে সবার আগে আমরা বক্রতার কেন্দ্র কোনটা এইটা আগে সিলেক্ট করি। এইটা হচ্ছে বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে তোমার বক্রতার কেন্দ্র। ঠিক আছে, এখন বক্রতার কেন্দ্র জিনিসটা আসলে কি, দেখো এইটা অবশ্যই কোনো একটা গোলকের অংশ। এই যে গোলক থেকে আমরা এইটা কেটে নিয়েছি না, কেটে নিয়েছি, দেখো গোলকের অবশ্যই একটা কেন্দ্র আছে। এই যে কেন্দ্র, এটাই হচ্ছে তোমার বক্রতার কেন্দ্র। তাহলে সংজ্ঞাটা তুমি কিভাবে বলবে, দর্পণকে যে গোলকের অংশ থেকে কেটে নেওয়া হয়েছে সেই গোলকের কেন্দ্রকেই বক্রতার কেন্দ্র বলে। ঠিক আছে, তারপর হচ্ছে কি তোমার বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, বক্রতার ব্যাসার্ধ, বক্রতার কেন্দ্র এবং মেরুর যে দূরত্ব সেটাকেই বলা হয় তোমার বক্রতার ব্যাসার্ধ। তারপর হচ্ছে কি তোমার প্রধান অক্ষ। প্রধান অক্ষ জিনিসটা আসলে কি, প্রধান অক্ষ জিনিসটা হচ্ছে বক্রতার কেন্দ্র এবং মেরুগামী যে সরলরেখা সেটাকে তোমার বলা হয় প্রধান অক্ষ। তারপর হচ্ছে তোমার গৌণ অক্ষ। গৌণ অক্ষ বলতে বুঝতেই পারছো, বক্রতার কেন্দ্র এবং মেরুগামী সরলরেখা বাদে যে সরলরেখাগুলো যাবে সেগুলোই হচ্ছে তোমার গৌণ অক্ষ। তারপর হচ্ছে কি তোমার প্রধান ফোকাস। প্রধান ফোকাস জিনিসটা আসলে কি, একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি যখন তুমি আপতিত করবে, একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি যখন তুমি আপতিত করবে, তখন দেখা যাবে যে অবতল দর্পণের ক্ষেত্রে সব আলোক রশ্মিগুলো একটা বিন্দু দিয়ে চলে যাচ্ছে। এইটাই হচ্ছে তোমার প্রধান ফোকাস। এবং তোমার উত্তল দর্পণের ক্ষেত্রে বিষয়টা এইরকম ঘটে যে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি যখন তুমি আপতিত করো, তখন এইগুলো তোমার তোমার কাছে মনে হয় যে সকল আলোক রশ্মিগুলো একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে, অর্থাৎ তোমার কাছে মনে হবে যে সকল প্রতিফলিত রশ্মিগুলা এই বিন্দু থেকে আপতিত হচ্ছে। এটাই হচ্ছে তোমার প্রধান ফোকাস। তাহলে সংজ্ঞাটা যদি আমি এইভাবে বলি, প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ আলোক রশ্মি আপতিত হওয়ার পর প্রতিফলনের পর যদি একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় অথবা কোন একটা নির্দিষ্ট বিন্দু হতে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তখন তাকে প্রধান ফোকাস বলে। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। তারপর হচ্ছে কি তোমার প্রধান ফোকাস দূরত্ব। মেরু এবং প্রধান ফোকাসের মধ্যবর্তী দূরত্বকে প্রধান ফোকাস দূরত্ব বলে। প্রধান ফোকাস দূরত্বকে এফ দ্বারা প্রকাশ করে। এবং আরো একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবে, দেখো তো এইটা কিন্তু দর্পণের সামনে অবস্থিত, অর্থাৎ এটা বাস্তবে প্রধান ফোকাস, অর্থাৎ বাস্তবে আলোক রশ্মিগুলো এসে মিলিত হচ্ছে একটা বিন্দু দিয়ে, ঠিক না? এই ক্ষেত্রে এটা কিন্তু বাস্তব, কিন্তু এই জায়গার মধ্যে অর্থাৎ উত্তল দর্পণের ক্ষেত্রে কিন্তু প্রধান ফোকাসটা বাস্তবে অবস্থিত না। সেটা কি, দর্পণের পিছনে অবস্থিত না, অর্থাৎ অবাস্তব। সেক্ষেত্রে তোমার অবশ্যই মনে রাখতে হবে যে অবতল দর্পণের ক্ষেত্রে প্রধান ফোকাসের মানটা হবে প্লাস এবং উত্তল দর্পণের ক্ষেত্রে প্রধান ফোকাসের মানটা হবে মাইনাস। এবং আরো একটা জিনিস মনে রাখবা যে এই যে প্রধান ফোকাস দূরত্ব আর এই যে এই জায়গার দূরত্বটা সমান, অর্থাৎ এই জায়গা যতটুকু, এই জায়গা যতটুকু, এই জায়গা যতটুকু, এই জায়গা ততটুকু। তাইলে এই যে পুরোটা হচ্ছে কি তোমার আর, তাহলে আমরা বলতে পারি আর ইজ ইকুয়াল টু 2f, অর্থাৎ f ইজ ইকুয়াল টু কি, r বাই 2। তাহলে এই জিনিসটা, এই জিনিসটা আর এই জিনিসটা খুব ভালোভাবে মনে রাখবে। এখন আমরা শিখবো এই চ্যাপ্টারের অন্যতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস প্রতিবিম্ব। প্রতিবিম্ব জিনিসটা আসলে কি, প্রতিবিম্ব জিনিসটা যদি আমরা ডেফিনেশনটা যদি পড়ে ফেলি তাহলে আমরা খুব সহজে বিষয়টা বুঝতে পারবো। কোন বিন্দু হতে নিঃসৃত আলোক রশ্মি কোন তলে আপতিত হয়ে প্রতিফলিত হওয়ার পর যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় কোনো বিন্দু হতে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তখন দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে। আমরা যদি সহজে যদি বুঝি, ধরো প্রথমে যদি আমরা সমতল দর্পণ নিয়ে আলোচনা করি, সেক্ষেত্রে হচ্ছে কি তোমার, ধরো এটা হচ্ছে কি তোমার লক্ষ্য বস্তু, এটা থেকে তুমি এই বরাবর আলো আপতিত করলে, তখন কি হবে দেখো তো, এটা লম্ব বরাবর না, তাহলে তুমি এই বরাবর যখন আপতিত করবে সেটা এই বরাবরই ফিরে আসবে। তারপর ধরো তুমি যদি এই জায়গার মধ্যে অর্থাৎ মেরুতে যদি আপতিত করো, সেটা এই পথেই ফিরে যাবে, অর্থাৎ এই বরাবর আপতিত করলে এটা এই বরাবর ফিরে যাবে। দেখো তো এই কোণ আর এই কোণটা কি, এটা হচ্ছে কি আপতন কোণ আর এটা হচ্ছে গিয়ে তোমার কি প্রতিফলিত কোণ না? আচ্ছা দেখো তো এই রশ্মিটা এই বরাবর গিয়ে এই বরাবর প্রতিফলিত হয়ে ফিরে এসেছে, আবার এই রশ্মিটা এই বরাবর আপতিত হয় এই বরাবর ফিরে এসেছে, তাহলে কি কোনো জায়গায় কি তারা মিলিত হচ্ছে? না, মিলিত হচ্ছে না। তাহলে কি এটার প্রতিবিম্ব সৃষ্টি হবে না? হ্যাঁ অবশ্যই হবে, তবে এটা বাস্তব প্রতিবিম্ব সৃষ্টি হবে না, এটা অবাস্তব প্রতিবিম্ব সৃষ্টি হবে। ধরো তুমি যদি এটাকে পিছনের দিকে বর্ধিত করো,
এবং এইটাকেও যদি তুমি পিছনের দিকে বর্ধিত করো তখন দেখা যাবে যে একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে এটা মিলিত হবে। ঠিক আছে, তাহলে এই যে মিলিত হয়েছে এটাই তোমার প্রতিবিম্ব অর্থাৎ অবাস্তব প্রতিবিম্ব। ঠিক আছে, তাহলে সমতল দর্পণের প্রতিবিম্ব সৃষ্টির ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো যদি আমরা খুব ভালোভাবে বুঝি তাহলে আমাদের কাছে বিষয়টা আরো বেশি পরিষ্কার হয়ে যায়। প্রথমে হচ্ছে কি তোমার দর্পণ হতে প্রতিবিম্বের ও লক্ষ্যবস্তুর দূরত্ব সমান, অর্থাৎ দর্পণ হতে লক্ষ্যবস্তু এবং দর্পণ হতে প্রতিবিম্বের দূরত্বটা সব সময় সমানই হবে। তারপর হচ্ছে কি সমতল দর্পণ সর্বদা অবাস্তব প্রতিবিম্ব সৃষ্টি করে। আমরা দেখতে পেলাম যে এই ক্ষেত্রে দর্পণটা কি করতেছে, অবাস্তব প্রতিবিম্ব সৃষ্টি করে। তারপরে তোমার লক্ষ্যবস্তু ও প্রতিবিম্বের উচ্চতা সর্বদা সমান, অর্থাৎ তুমি যদি এটাকে এই দিকে বর্ধিত করো এবং যদি উচ্চতাটা যদি তুমি মাপো তাই সেক্ষেত্রে তুমি দেখতে পাবে যে আসলে এই যে লক্ষ্যবস্তুর উচ্চতা যতটুকু প্রতিবিম্বের উচ্চতাও এতটুকুই। তারপর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, এটা দিয়ে অনেক সময় তোমাদের এমসিকিউ আসা বা খ নম্বর প্রশ্নের মধ্যে চলে আসে যে দর্পণে সম্পূর্ণ প্রতিবিম্ব দেখতে হলে অবশ্যই দর্পণকে লক্ষ্যবস্তুর অর্ধেক হতে হবে। ধরো তুমি কোন একটা অকেশন বা কোন একটা ফাংশনে যাচ্ছ, সেক্ষেত্রে তুমি খুব সুন্দর করে সেজেগুজে রেডি হলে এবং খুব সুন্দর জুতাও পরেছো। এখন তুমি চাচ্ছ যে আসলে তোমার একেবারে মাথা থেকে পা পর্যন্ত তুমি একই সাথে তুমি আয়নার মধ্যে দেখতে চাচ্ছ। সেক্ষেত্রে তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে, তুমি যদি তোমার সম্পূর্ণ প্রতিবিম্ব দর্পণের মধ্যে দেখতে চাও তাহলে অবশ্যই তোমার উচ্চতা যতটুকু দর্পণটা ঠিক তোমার উচ্চতার অর্ধেক হতে হবে। এর কম হলে তুমি তোমার সম্পূর্ণ প্রতিবিম্ব দেখতে পাবে না, বেশি হলে সমস্যা নেই, কিন্তু যদি 1 ইঞ্চিও যদি কম হয় সেক্ষেত্রে তুমি কি করতে পারবে না, তোমার সম্পূর্ণ প্রতিবিম্বটা দর্পণের মধ্যে দেখতে পারবে না। তারপর হচ্ছে কি তোমার গোলীয় দর্পণের প্রতিবিম্ব। গোলীয় দর্পণের প্রতিবিম্ব জিনিসটা আসলে কি, ধরো এই জায়গায় তুমি একটা লক্ষ্যবস্তু রাখলে, ঠিক আছে, তারপর তুমি এই সোজা একটা আপতিত করলে, এটা কি হবে, এই প্রধান ফোকাস দিয়ে চলে যাবে না। তারপর তুমি কি করলে মেরু বরাবর একটা আলোকরশ্মি আপতিত করলে, সেটা কি হবে, এই বরাবর ফিরে যাবে না। তাহলে দেখো তো এই জায়গায় কি দুইটা প্রতিফলিত রশ্মি মিলিত হয়েছে না, তাহলে এইটাই হচ্ছে কি তোমার প্রতিবিম্ব। ঠিক আছে, তাহলে এইটার ক্ষেত্রে তোমার কি হচ্ছে, এটা বাস্তব প্রতিবিম্ব। ঠিক আছে, এখন অনেকের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে গোলীয় দর্পণ কি সবসময় তাহলে বাস্তব প্রতিবিম্ব সৃষ্টি করে? না, গোলীয় দর্পণ সবসময় বাস্তব প্রতিবিম্ব সৃষ্টি করে না, সেটা লক্ষ্যবস্তুর অবস্থান ভেদে বাস্তব এবং অবাস্তব প্রতিবিম্ব সৃষ্টি করে। সেটাই এখন আমরা দেখব। এখন আমরা শিখবো এই চ্যাপ্টারের সবচাইতে গুরুত্বপূর্ণ গোলীয় দর্পণের মধ্যে প্রতিবিম্ব সৃষ্টি, অর্থাৎ তোমরা যতগুলো বুট কোয়েশন দেখবা অথবা যতগুলো সৃজনশীল প্রশ্ন দেখবা, প্রত্যেকটা সৃজনশীলের গহ নম্বর প্রশ্নের মধ্যে কিন্তু এই 4টা চিত্র থেকেই এসে থাকে। তাহলে বুঝতে পারছো এই টপিকটা কতটা গুরুত্বপূর্ণ। যদি ভিডিওটা এতক্ষণ দেখার পর যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবের পাশাপাশি লাইক এবং কমেন্টের মাধ্যমে তোমার গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারো। এবং আমার পদার্থবিজ্ঞান অনলাইন পেইড কোর্সে ভর্তি চলছে, চাইলে ভর্তি হতে পারো। ইতিমধ্যে আমার অনেক স্টুডেন্ট এই পেইড কোর্সটার মধ্যে এনরোল করে ফেলেছে, চাইলে তুমিও এনরোল করতে পারো। তাহলে এই টপিকসটা বুঝতে হলে আমাদের প্রথমে একটা জিনিস ভালোভাবে বুঝতে হবে, সেটা হচ্ছে কি, ধরো এটা একটা দর্পণ, ঠিক আছে, এখন তুমি এইটা ধরো তোমার লক্ষ্যবস্তু, এই জায়গা হচ্ছে কি তোমার প্রধান ফোকাস, এটা হচ্ছে তোমার বক্রতার কেন্দ্র। তুমি মুখস্থ এটা যা করবা তুমি প্রত্যেকটার মধ্যে তাই করবা। একটা ধরো সমান্তরালে রশ্মিগুচ্ছ আপতিত করেছো, সেটা কি হবে, প্রধান ফোকাস দিয়ে চলে যাবে না প্রতিফলিত হবার পর। তারপর হচ্ছে কি তুমি কি করবা, সেটা আরেকটা হচ্ছে তুমি বক্রতার কেন্দ্র বরাবর যখন আপতিত করবা সেটা এই পথে যাবে, আবার এই পথেই ফিরে আসবে। এই দুইটা কথা যদি তুমি মনে রাখো সেক্ষেত্রে তুমি এই 4টা চিত্রই খুব সহজে পারবে। ঠিক আছে, প্রথম প্রশ্নটা কিরকম হবে, প্রথম প্রশ্নটা হচ্ছে কি তোমার মেরু এবং প্রধান ফোকাসের মাঝে যদি কোনো বস্তু রাখো সেক্ষেত্রে প্রতিবিম্বটা কিরকম সৃষ্টি হবে। ঠিক আছে, এই যে দেখো এই যে প্রতিবিম্বটা, ঠিক আছে, এই যে প্রতিবিম্ব, সেটা যদি তুমি প্রথমে এই বরাবর আপতিত করবো, সেটা কি হবে, প্রধান ফোকাস দিয়ে চলে যাবে না? হ্যাঁ, অবশ্যই প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। তারপর কি বললাম, তারপর আমরা আরেকটা রশ্মি আপতিত করব কোনটা বরাবর, আরেকটা আপতিত করব তোমার বক্রতার কেন্দ্র বরাবর। ঠিক আছে, বক্রতার কেন্দ্র বরাবর, তাহলে সেটা কি হবে, এই পথে আবার ফিরে যাবে না, এই পথে ফিরে যাবে। এখন দেখো তো এই যে দুইটা রশ্মি এটা কি কখনো কোথাও মিলিত হবে? আমরা যতই দেখতে পাচ্ছি তাদের দূরত্বটা ক্রমান্বয়ে কি হচ্ছে, বাড়তেছে। তার মানে আমরা বুঝতে পারছি যে এই জায়গায় কোনো বিন্দুতে আসলে তারা কখনোই মিলিত হবে না। তাহলে কি এটা প্রতিবিম্ব পাওয়া যাবে না? অবশ্যই এটা প্রতিবিম্ব পাওয়া যাবে। তুমি যদি এটাকে পিছনের দিকে দুইটা বিন্দুকে বর্ধিত করো সেক্ষেত্রে দেখা যাবে যে আসলে এই যে এইটা এই কোনো একটা বিন্দুতে গিয়ে মিলিত হবে। তাহলে এই যে বিন্দুটা এটাই হচ্ছে তোমার প্রতিবিম্ব। তাহলে এই প্রতিবিম্বটার প্রকৃতি কিরূপ, আসলে প্রথম পয়েন্ট হচ্ছে এটা অবাস্তব প্রতিবিম্ব। তারপর হচ্ছে কি দর্পণের পিছন অবস্থিত। তারপর দেখো তো এটা কি লক্ষ্যবস্তুর চাইতে এটা বড় না? বড় হলে আমরা বিবর্ধিত বলবো, অর্থাৎ এটা বিবর্ধিত এবং এটা সোজা। তার মানে 4টা পয়েন্ট হচ্ছে কি কি, দর্পণের পিছনে অবস্থিত,
অবাস্তব, সোজা এবং বিবর্ধিত। ঠিক আছে, তারপরের প্রশ্নটা হচ্ছে কি তোমার প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝে যদি তুমি কোনো বস্তু রাখো সেক্ষেত্রে প্রতিবিম্বের প্রকৃতি কিরূপ হবে। এখন তুমি আগের মতো একই কাজ করবে যে সমান্তরালে একটা রশ্মিগুচ্ছ আপতিত করবে, সেটা প্রতিফলিত হয়ে প্রধান ফোকাস দিয়ে চলে যাবে, অর্থাৎ এই বরাবর আপতিত করলে এই বরাবর ফিরে যাবে। তারপর হচ্ছে কি তারপর হচ্ছে তুমি বক্রতার কেন্দ্র বরাবর যদি একটা সোজা আপতিত করো সেক্ষেত্রে এটা কি হবে, এই বরাবরই ফিরে আসবে না, এই বরাবরই ফিরে আসবে। ঠিক আছে, এই বরাবর আপতিত করেছো, এই বরাবরই ফিরে আসবে। সেক্ষেত্রে এইটাই হচ্ছে তোমার গিয়ে কি প্রতিবিম্ব। ঠিক আছে, তাহলে এই প্রতিবিম্বের প্রকৃতিগুলো কি হবে, এটা হচ্ছে কি তোমার বাস্তব প্রতিবিম্ব, দর্পণের সামনে অবস্থিত, তারপর হচ্ছে কি তোমার উল্টা, এবং এইটার চাইতে এটা বড়, অর্থাৎ এটা হচ্ছে কি তোমার বিবর্ধিত। তারপরের প্রশ্নটা হচ্ছে কি তোমার বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝে যদি কোনো বস্তুকে রাখো সেক্ষেত্রে কি হবে। আসলে সেক্ষেত্রে তো তোমার একই কাজ, প্রথমে একটা সমান্তরালে রশ্মিগুচ্ছ আপতিত করবে, এটা কি হবে প্রধান ফোকাস বরাবর চলে যাবে। তারপর হচ্ছে কি তুমি আরেকটা কি মুখস্থ যে বক্রতার কেন্দ্র বরাবর আপতিত করবে, সেটা আবার কি হবে এই পথেই ফিরে আসবে। সেক্ষেত্রে এটা হচ্ছে গিয়ে তোমার কি প্রতিবিম্ব। তাহলে প্রতিবিম্বের প্রকৃতি কিরূপ হবে, প্রকৃতি হচ্ছে দর্পণের সামনে অবস্থিত, বাস্তব, উল্টো, এবং এটা কি লক্ষ্য বস্তুর চাইতে ছোট না, সেক্ষেত্রে আমরা ছোট না বলে কি বলবো কর্বিত। তাহলে আমরা যদি 4টা পয়েন্ট বলি সেক্ষেত্রে হচ্ছে গিয়ে প্রতিবিম্বের প্রকৃতি দর্পণের সামনে অবস্থিত, বাস্তব, উল্টো এবং কর্বিত। এই 3টা আমরা শিখেছি, এই 3টেই হলো গিয়ে তোমার অবতল দর্পণের ক্ষেত্রে। উত্তল দর্পণের ক্ষেত্রে একটা মাত্রই তোমার রশ্মিচিত্র অঙ্কন করা যায়, সে কারণটা হচ্ছে গিয়ে দেখো অবতল দর্পণের ক্ষেত্রে কিন্তু প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্র বাস্তবে আছে, অর্থাৎ কি এটা দর্পণের সামনে অবস্থিত, কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্রটা অবাস্তবে অবস্থিত, অর্থাৎ দর্পণের পিছনে অবস্থিত, যার কারণে আমরা এই জায়গায় বা এই জায়গায় বস্তুগুলো রাখতে পারবো না। আমরা এই জায়গায় যদি রাখি তাহলে যেরকম প্রতিবিম্ব সৃষ্টি হবে, এই জায়গায় রাখলে কি হবে, আরো দূরে রাখলে কি হবে। ঠিক আছে, তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে মাত্র একটা চিত্র আমরা শিখলে খুবই সহজে আমরা আনসার করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে কি তোমার ধরো লক্ষ্য বস্তু। ঠিক আছে, যখন তুমি লক্ষ্য বস্তুটা এই বরাবর যখন তুমি আপতিত করবে তখন আমরা কি জানি, এই বরাবর যখন আপতিত করবে এটা কি প্রধান ফোকাস দিয়ে যাওয়ার কথা না। এই যে অবতল দর্পণের ক্ষেত্রে, কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে তো তোমার বাস্তবে প্রধান ফোকাস নেই, যার কারণে সেটা কি করতে পারবে না, প্রধান ফোকাস দিয়ে যেতে পারবে না। কিন্তু আমাদের কাছে মনে হবে যে আসলে এইটা প্রতিফলনের পর প্রধান ফোকাস থেকে অপসৃত হচ্ছে, সেক্ষেত্রে তুমি কি করবা, সেক্ষেত্রে তুমি স্কেলটা এইভাবে ধরবা। ঠিক আছে, এটা বরাবর এটা স্কেলটা ধরে এই যে এটা হচ্ছে গিয়ে তোমার কল্পনা সূচক, কারণ কি এটা তো অবাস্তবে, তুমি কল্পনা, তোমার কাছে মনে হচ্ছে যে এটা থেকে অপসৃত হচ্ছে, তাহলে এটা এই বরাবর ফিরে যাবে। ঠিক আছে, তারপরের কাজ কি, আমরা বক্রতার কেন্দ্র বরাবর আপতিত করলে সেই পথে ফিরে যাবে। ঠিক আছে, এটা তো অবাস্তবে সৃষ্ট, ঠিক না, অবাস্তব। সেক্ষেত্রে তুমি একইভাবে কি করবে, এটা স্কেল বরাবর ধরে তুমি এটাকে এই বরাবর ধরবে। সেক্ষেত্রে তুমি স্কেলটাকে এই বরাবর যখন সোজা ধরবে তখন হচ্ছে কি এটা তো অবাস্তব, সেক্ষেত্রে তুমি কি করবে কল্পনা সূচক চিহ্ন দিবা, এবং এই বরাবর আপতিত হয়েছে, এই বরাবর প্রতিফলিত হয়েছে, এটাই বোঝাচ্ছে। তাহলে কি এই জায়গায় বিন্দুটা মিলিত হচ্ছে না, এটাই হচ্ছে কি তোমার কি প্রতিবিম্ব। সেক্ষেত্রে প্রতিবিম্বের প্রকৃতি হবে কি তোমার অবাস্তব, দর্পণের পিছনে অবস্থিত, তারপর সোজা, এবং এইটার চাইতে এটা যেহেতু ছোট তার মানে গর্বিত। তাহলে আশা করি খুব সহজেই তুমি এই 4টা চিত্র বুঝতে পেরেছো, এবং এই 4টা চিত্রের মাধ্যমে তুমি এখন গাইড বই মেলার পর যদি দেখবে প্রত্যেকটা প্রশ্নের মধ্যেই গ নম্বরে এই 4টা চিত্র থেকে আছে। আরেকটা দিয়ে দে, সেটা হচ্ছে কি ধরো তোমার যদি এরকম দিয়ে দিতে পারে অনেক সময় যে অবতল দর্পণের ক্ষেত্রে যে প্রধান ফোকাসে যদি তুমি লক্ষ্যবস্তুটা রাখো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে একই কাজ, এই বরাবর আপতিত হবে, এই বরাবর ফিরে যাবে, আবার এই বরাবর তুমি একটা সোজা একটা টান দিবে, তখন দেখা যাবে এই জায়গায় এসে মিলিত হবে, এটাই হচ্ছে তোমার প্রতিবিম্ব। ঠিক আছে, তারপর হচ্ছে কি তোমার দর্পণের ব্যবহার। দর্পণের ব্যবহার আমরা সবাই জানি, আমরা প্রতিদিন সকালে উঠে মোবাইল স্ক্রিনের মধ্যে নিজের ফেসটা দেখি এবং আয়নার সামনে গিয়ে নিজেদের চেহারা দেখি, এটাই হচ্ছে দর্পণের ব্যবহার। তারপর যদি আমি আরেকটা যদি দর্পণের ব্যবহার দেই, সেটা হচ্ছে পেরিস্কোপ। পেরিস্কোপটা সাধারণত এরকম থাকে, হ্যাঁ, পেরিস্কোপটা সাধারণত এরকম থাকে। এটা কখন ব্যবহার হয়, এই জায়গার মধ্যে একটা সমতল দর্পণ, এই জায়গার মধ্যে একটা সমতল দর্পণ দেখা যায়। ঠিক আছে, অনেক সময় দেখা যায় যে যুদ্ধক্ষেত্রের মধ্যে শত্রুদের অবস্থান নির্ণয় করার জন্য এটা ব্যবহার করা হয়। ঠিক আছে,
এবং বিভিন্ন ধরনের খেলা বা বিশ্বকাপ যখন তুমি অনেক দূরে যদি তোমার আসন সিটটা পড়ে তখন তুমি এত দূর থেকে কিন্তু দেখতে পারো। সেক্ষেত্রে এই পেরিস্কোপটা ব্যবহারের মাধ্যমে খুব সহজেই খেলাটা দেখা যায়। তাছাড়া আমরা জানি যে বিভিন্ন গাড়ির মধ্যে পিছনের যে অবস্থানগুলো বোঝার জন্য বা দেখার জন্য গাড়িতে উত্তল দর্পণ অবতল দর্পণ ব্যবহার করা হয়। তারপর হচ্ছে কি তোমার সূত্রের ট্রিক্স। এই চ্যাপ্টারের সূত্র খুবই কম, এই চ্যাপ্টারের সূত্রই হচ্ছে মাত্র 3টা। সূত্রগুলো হচ্ছে তোমার 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f, ঠিক আছে। তারপর হচ্ছে কি তোমার m ইজ ইকুয়াল টু v/u এবং 3 নম্বরটা হচ্ছে কি তোমার m ইজ ইকুয়াল টু l প্রাইম বাই l। এই জায়গার মধ্যে u মানে বোঝাচ্ছে দর্পণ হতে লক্ষ্য বস্তুর দূরত্ব। তুমি এইভাবে মনে রাখতে পারো, ইউ মানে তুমি অর্থাৎ দর্পণ থেকে তোমার দূরত্ব অর্থাৎ লক্ষ্যবস্তুর দূরত্ব, বি মানে প্রতিবিম্বের দূরত্ব, বি মানে প্রতিবিম্ব হয় বিম্ব হয়, ঠিক আছে। তাহলে বিতে দর্পণ হতে প্রতিবিম্বের দূরত্ব, ইউ মানে কি প্রধান ফোকাস দূরত্ব। অনেক সময় দেখা যায় যে প্রধান ফোকাসের মানটা ডিরেক্টলি দিয়ে দেয় না, সেক্ষেত্রে তোমার আর এর মান দিয়ে দেয় অর্থাৎ বক্রতার ব্যাসার্ধ। সেক্ষেত্রে তুমি যদি আরটাকে 2 ভাগ করে দাও সেক্ষেত্রে তুমি প্রধান ফোকাসের মানটা পেয়ে যাবে। তারপর হচ্ছে কি m ইজ ইকুয়াল টু v বাই u, m দিয়ে বিবর্ধন বোঝায়, এই ক্ষেত্রেও m দিয়ে বিবর্ধন বোঝায়, ঠিক আছে। আর v দিয়ে তো প্রতিবিম্বের দূরত্ব, u দিয়ে লক্ষ্যবস্তুর দূরত্ব, l প্রাইম মানে হলো প্রতিবিম্বের দৈর্ঘ্য বা প্রতিবিম্বটা কতটুকু উচ্চতা তার, এটা বোঝায়। l মানে হচ্ছে কি তোমার লক্ষ্যবস্তুটার উচ্চতা বা লক্ষ্যবস্তুটার দৈর্ঘ্য। তুমি যদি এই 3টা সূত্রে ইউজ হয় এরকম ভালোভাবে যদি একটা অঙ্ক বুঝতে পারো তাহলে তোমার পুরো গ নম্বরের যত প্রশ্ন আছে সকল প্রশ্নে তুমি আনসার করতে পারবে। আমি যদি খুব সহজে একটা তোমাদেরকে বুঝিয়ে দিই তাহলে তুমি খুব সহজে বুঝতে পারবে। ধরো তোমাকে বলা হলো যে লক্ষ্যবস্তু দূরত্ব ইজ ইকুয়াল টু হোয়াট। এখন যদি তোমাকে দিয়ে দেয় যে উদ্দীপকের মধ্যে এল প্রাইম ইজ ইকুয়াল টু ধরো 10 সেন্টিমিটার, তারপর হচ্ছে গিয়ে তোমার আর এর মান সমান দিয়ে দিছে ধরো 20 সেন্টিমিটার, তারপর হচ্ছে গিয়ে তোমার যে প্রতিবিম্বের যে মানটা বা প্রতিবিম্বের দূরত্ব দিয়ে দিছে তোমার 30 সেন্টিমিটার, ঠিক আছে। এখন তোমাকে প্রশ্ন করা হয়েছে যে এল এল ইজ ইকুয়াল টু হোয়াট অর্থাৎ লক্ষ্যবস্তু দূরত্ব। তাহলে দেখো তো এল এর সূত্রটা আছে একটাই, তাহলে এই সূত্রটা হবে। আর আমরা জানি এই জায়গার মধ্যে 3টা চলক আছে এবং 3টা চলক থাকতে যে কোনো 2টা চলকের মান অবশ্যই আমাদের জানা থাকতে হবে অপর চলকের মান বের করার জন্য। সেই ক্ষেত্রে হচ্ছে কি এল প্রাইম এর মানটা দেয়া আছে, ঠিক আছে, কিন্তু এম এর মানটা তো দেয়া নাই। তাহলে আমরা এম এর মানটা কোন সূত্র থেকে বের করতে পারি? এই সূত্র থেকে। এখন এম এর মানটা বের করতে গেলে আবার আমরা দেখতে পাচ্ছি যে ভির মানটা দেওয়া আছে কিন্তু ইউর মানটা দেওয়া নাই, সেক্ষেত্রে আমরা ইউর মানটা বের করতে হবে অবশ্যই, ঠিক না। ইউর মানটা আমরা কোন জায়গা থেকে বের করব? তাহলে ইউর মানটা আরেকটা ইউর সূত্র আছে, এই সূত্র থেকে তো বের করা যাবে না, এই সূত্র থেকে বের করতে হবে। সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে আসলে ভির মানটা দেওয়া আছে কিন্তু এফ এর মানটা আবার ডাইরেক্টলি দেওয়া নাই, কিন্তু এফ এর মানটা আমরা বের করতে পারি। এফ ইজ ইকুয়াল টু কি r/2 না, তার মানে আর এর মানটা কত হবে 10 সেন্টিমিটার। সেক্ষেত্রে তুমি দেখো তো এই যে ইউর মানটা যদি তুমি এই সেটে রাখো বাদ বাকি সবগুলা যদি ওই পার করে যদি মান বসিয়ে হিসাব করো সেক্ষেত্রে তুমি কি পেয়ে যাচ্ছ? ইউর মানটা পেয়ে যাচ্ছ। ইউর মানটা এনে এখানে বসালে তুমি এম এর মানটা পেয়ে যাচ্ছ। এম এর মানটা তুমি এখানে বসালে আর আর গুণ করে এই পার করে তুমি কি করতে পারবে? এল এর মানটা কি করতে পারবে? বের করতে পারবে। খুবই ইজি, এই চ্যাপ্টারটা খুবই ইজি। আশা করি বুঝতে পেরেছো। তুমি যদি এই অঙ্কটাই যদি তুমি ভালোভাবে বুঝে ফেলো, এই যে ট্রিক্সটা যে শিখালাম সেটাই যদি তুমি ভালোভাবে বুঝে ফেলো তাহলে তুমি তোমার বইয়ের যত গ নম্বরের যত গাণিতিক সমস্যা আছে সবগুলোই তুমি ইনশাল্লাহ পারবে। আশা করি ক্লাসটা তোমাদের খুব ভালো লেগেছে এবং খুব উপকার হয়েছে। যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক এবং কমেন্টের মাধ্যমে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারো এবং আমার অনলাইন পদার্থবিজ্ঞান পেইড কোর্সে চাইলে ভর্তি হতে পারো, অথবা যারা আমার আশেপাশে আছো চাইলে আমার কাছে বেচ হিসেবে অফলাইনে এসে পড়তে পারো। এতক্ষণ আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ হাফেজ।